আপনাদের পড়ে শোনাচ্ছি নাইল কিস্টাইনের বিখ্যাত বই অর্থনীতির সংক্ষিপ্ত ইতিহাস। বইটির আজ ১৩তম পর্ব। অধ্যায় ৩৬, কুয়াশাচ্ছন্ন মন। একটি গাছ আপনার কাছ থেকে কত দূরে অবস্থান করছে সেটি আপনি কিভাবে বুঝতে পারেন? আংশিকভাবে কতটা স্পষ্টভাবে গাছটি আপনি দেখতে পাচ্ছেন তার উপর ভিত্তি করে অনুমান করে। প্রায়ই এই অনুমানটি বেশ ভালোভাবে কাজ করে, কিন্তু মাঝে মাঝে আপনি দৃষ্টি বিভ্রমের শিকার হতে পারেন। যেমন যখন চারিদিকে কুয়াশা, গাছটি আসলে যতটা দূরে তার চেয়ে আরও বেশি দূরে আছে বলে মনে হতে পারে। ড্যানিয়েল কাহনেমান, যার জন্ম ১৯৩৪ সালে, তিনি ছিলেন একজন ইসরায়েলি মনোবিজ্ঞানী যিনি ভিজুয়াল পারসেপশন বা আক্ষিক প্রত্যক্ষণের মনোবিজ্ঞান অধ্যয়ন করেছিলেন এবং পরে অর্থনীতির গবেষণায় এই ধারণাগুলোকে আরও বিস্তৃত করেছিলেন। সহকর্মী মনোবিজ্ঞানী আমোস টেভারস্কির, যার জন্ম ১৯৩৭ সালে এবং মৃত্যু ১৯৯৬ সালে, তার সঙ্গে তিনি আবিষ্কার করেছিলেন যখন মানুষ কোনো একটি চাকরি নেয় অথবা এক কাপ কফি কেনে, একটি মানসিক কুয়াশা বা অস্পষ্টতা যৌক্তিকভাবে সেই বিষয়গুলোকে প্রত্যাখ্যান করতে বাধা দেয়। বহুদিন ধরেই অর্থনীতিবিদরা বিশ্বাস করতেন যে মানুষ হচ্ছে যৌক্তিক এবং কোনো কাজ করার আগে নিখুঁতভাবে তারা তাদের সামনে থাকা বিকল্পগুলোর লাভ ক্ষতির হিসাব নিকাশ করতে পারেন। আর তাদের এই ধারণাটি যে সঠিক নয় সেটি কাহনেমান এবং টেভারস্কি তাদের গবেষণায় খুঁজে পেয়েছিলেন। তারা বহু দশক ধরে বাস্তব জীবনে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয় সেটি পর্যবেক্ষণ করেছিলেন এবং বিহেভিয়ারাল ইকোনমিক্স বা আচরণিক অর্থনীতি নামে একটি নতুন ক্ষেত্র সূচনা করতে সহায়তা করেছিলেন। অবশ্যই সব অর্থনীতি মূলত বিহেভিয়ার বা আচরণ সংক্রান্ত, কিন্তু আচরণিক অর্থনীতি ছিল নতুন, কারণ শুধু সবাই সম্পূর্ণভাবে যৌক্তিক এমন কোনো পূর্বধারণা করার বদলে মানুষ সত্যিকারের সিদ্ধান্ত নেওয়ার অদ্ভুত অভ্যাসগুলো ঘিরে এটি এর তত্ত্বগুলো গড়ে তুলেছিল। একটি অদ্ভুত ব্যাপার, যেমন লাভ আর ক্ষতির হিসাব নিকাশ করার ক্ষেত্রে বিভিন্ন মানুষের মধ্যে ভিন্নতা আছে। যৌক্তিকভাবে $50 একটি লাভের উচিত সম্পূর্ণভাবে $50 কোনো ক্ষতি পুষিয়ে দেওয়া, কিন্তু মানুষ স্পষ্টতই লাভ করতে যতটা ভালোবাসে তার চেয়ে অনেক বেশি ঘৃণা করে কিছু হারাতে। যখন তিনি ছাত্র আচরণিক অর্থনীতিবিদ রিচার্ড থেলার, যার জন্ম ১৯৪৫ সালে, তার নিজের একজন অর্থনীতির অধ্যাপকের মধ্যেই লস এভারশন বা কিছু হারানো অপছন্দ করার মানসিকতা লক্ষ্য করেছিলেন। সেই অধ্যাপক, যিনি পানীয় সমজদার ছিলেন, তার নিজস্ব মদের সংগ্রহে যুক্ত করতে সুনির্দিষ্ট ধরনের কোনো মদের জন্য বেশ উচ্চ মূল্য পরিশোধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু তার সংগ্রহ থেকে কোনো মদের বোতল হাতছাড়া করতে সত্যিকারভাবে তিনি ঘৃণা করতেন, এমনকি যখন তাকে আপনি মূল দামের চেয়ে ৩ গুণ বেশি মূল্য প্রস্তাব করছেন, তিনি কিছুতেই আপনার কাছে সেই বোতলটি বিক্রি করবেন না। আর এই পরিস্থিতিগুলোয় আসলেই কি ঘটছে সেটি বিশ্লেষণ করতে থেলার এবং কাহনেমান একদল ব্যক্তির মধ্যে একটি পরীক্ষা পরিচালনা করেছিলেন। দলটির কাউকে কাউকে একটি মগ দেওয়া হয়েছিল এবং তাদের জিজ্ঞাসা করা হয়েছিল কত দামে তারা সেই মগটি বিক্রি করবেন। দলটির অন্য সদস্যরা, যাদের হাতে কোনো মগ দেওয়া হয়নি, তাদের জিজ্ঞাসা করা হয়েছিল এমন একটি মগ কিনতে তারা কী পরিমাণ টাকা খরচ করতে প্রস্তুত। দুটি দলকে মূলত একই জিনিস জিজ্ঞাসা করা হয়েছিল, তাদের কাছে এই মগের মূল্য কতটুকু। অর্থনৈতিক যৌক্তিকতার ধারণাটিকে সত্য হতে হলে দুটি দলেরই একই মূল্যায়নে পৌঁছানো দরকার। যদি তাদের মূল্যায়নে এটি ৫ পাউন্ড হয়ে থাকে, তাদের ৫ পাউন্ডের বিনিময়ে সেই মগটি ক্রয় কিংবা বিক্রয় করা উচিত হবে। থেলার এবং কাহনেমান ভেবেছিলেন কোনো কিছুর মূল্য কত হবে সেই জিনিসটি তাদের কাছে আছে কিংবা নেই, এমন কোনো পরিস্থিতির কারণে প্রভাবিত হবার কথা নয়। কিন্তু সেই গবেষণায় অংশগ্রহণকারীদের মূল্যায়নের বিষয়টি স্পষ্টতই তাদের কাছে সেই মগটি আছে কি না সেটি দ্বারা প্রভাবিত হচ্ছে। মগটি তাদের কাছে না থাকলে তারা সেটি যে মূল্যে মূল্যায়ন করেন তার চেয়ে বেশি মূল্যমানে তারা মূল্যায়ন করেন যখন তাদের কাছে মগটি থাকে। ঠিক যেমন কোনো একটি কক্ষকে আলোকিত কিংবা অন্ধকারাচ্ছন্ন মনে হওয়ায় ব্যাপারটি নির্ভর করে বাইরে কত পরিমাণ উজ্জ্বলতা আছে।
কোনো ফলাফলকে ভালো অথবা খারাপ অনুভূত হওয়ার ব্যাপারটি নির্ভর করে একটি রেফারেন্স পয়েন্টের ওপর, যেখান থেকে আপনি শুরু করেছিলেন। আপনি যদি মক ছাড়া শুরু করে থাকেন, আপনার রেফারেন্স পয়েন্ট হচ্ছে কোনো মক না থাকা। সেখানে একটি মক পাওয়া মানে একটি লাভ অর্জন করা। কিন্তু আপনি যদি একটি মক সহ শুরু করেন, আপনার রেফারেন্স পয়েন্ট হচ্ছে একটি মক থাকা, আর সেটি দিয়ে দেওয়াকে দেখা হয় একটি ক্ষতি হিসাবে, আর যা মনস্তাত্ত্বিকভাবে বেদনাদায়ক। যখন আপনার কিছু থাকবে, সেটি আরও বেশি মূল্যবান হয়ে উঠবে আপনার কাছে। আপনি খানিকটা সেই শিশুর মতো যে মাটিতে কুড়িয়ে পাওয়া একটি গাছের ডালও আঁকড়ে ধরে রাখে এবং বিলাপ করে কেঁদে ওঠে যখন তার পিতামাতা তার কাছ থেকে সেটি কেড়ে নেয়। সেই মগটিকে আপনার হাতছাড়া করাতে কোনো ক্রেতাকে বেশ উচ্চ মূল্য পরিশোধ করতে হবে। একইভাবে তার মদের বোতল বিক্রি করতে রাজি করাতে থেলারের সেই অধ্যাপকের সঙ্গেও করতে হবে। মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করা যেতে পারে বিশুদ্ধভাবে কোনো কিছুকে একটি রেফারেন্স পয়েন্ট সাপেক্ষে কিভাবে বর্ণনা বা ফ্রেমড করা হচ্ছে তার ওপর। কল্পনা করুন যে একটি অসুখ আছে যা 600 জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এই রোগটিকে প্রতিরোধ করতে পারার জন্য 2টি স্বাস্থ্য প্রোগ্রাম আছে। একটি প্রোগ্রাম 200 জনের জীবন বাঁচায়, আর অন্য প্রোগ্রামটির অধীনে 400 জন মারা যায়। কোনটি তাহলে এখানে উত্তম কর্মসূচি? কাহনেমান এবং টেভার্সকি দেখেছিলেন প্রথমটিকে পছন্দ করার একটি প্রবণতা আছে আমাদের, এমনকি যখন স্পষ্টতই 2টি কর্মসূচির পরিণতি হুবহু একই। প্রথমটিকে ব্যাখ্যা করা হয়েছে সবাই মারা যাবে এমন একটি রেফারেন্স পয়েন্ট থেকে একটি লাভ হিসাবে, আর দ্বিতীয়টিকে বর্ণনা করা হয়েছে সবাই বাঁচবে এমন একটি রেফারেন্স পয়েন্ট থেকে ক্ষতি হিসাবে। রেফারেন্স পয়েন্ট যৌক্তিকভাবে চূড়ান্ত আর্থিক পরিণতির ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে আমাদের বাধা দেয়। ল্যাপটপের কোনো মূল্যহ্রাসে সেটির বিক্রয় মূল্য যদি $1000 হয়, সেটিকে মোটামুটি একটি লাভজনক মূল্যহ্রাস হিসাবে মনে করা হয়। কিন্তু যদি সেই একই ল্যাপটপের মূল্য $1500 থেকে $1000 হ্রাস করা হয়, এটি দেখলে চমৎকার একটি লাভজনক প্রস্তাব মনে হতে পারে। সুপারমার্কেটগুলো এই কৌশল ব্যবহার করে কিছু পণ্যের মূল্য বেশি বাড়িয়ে দিয়ে যেন তারা পরে সেটি লোভনীয় একটি মাত্রায় কমাতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার আরেকটি অদ্ভুত ব্যাপার হচ্ছে কিভাবে আমরা অনিশ্চয়তাপূর্ণ পরিস্থিতিগুলো বিচার করি। স্থানীয় বেকারিতে কাজ নেওয়ার কথা চিন্তা করছেন এমন একজন শ্রমিকের জন্য আগামী বছর পর্যন্ত সেই প্রতিষ্ঠানটি ব্যবসা করতে পারবে কিনা সেটি মূল্যায়ন করা প্রয়োজন। শহরের নতুন এলাকায় একটি অফিস খুলতে চাইছে এমন একটি ট্যাক্সি কোম্পানির জন্য সেখানকার বাসিন্দারা এর সেবা ব্যবহার করতে চাইবার সম্ভাবনা কতটুকু সেটি মূল্যায়ন করা প্রয়োজন। যদি মানুষ যৌক্তিক হয়, তাহলে লভ্য সব তথ্য বিবেচনা করে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটানোর সম্ভাবনা মূল্যায়নে তাদের বেশ দক্ষ হওয়ার কথা। কাহনেমান আর টেভার্সকি দেখিয়েছিলেন যে যতটা অর্থনীতিবিদরা মনে করেন আসলে তারা ততটা যৌক্তিক নয়। কল্পনা করুন ক্যারল নামের একজন নারী যিনি সঙ্গীত ও শিল্পকলা খুব ভালোবাসেন এবং তার শিক্ষা জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন এই ধরনের অনুষ্ঠানগুলোই নিয়মিত উপস্থিত থেকে। বেশ, তাহলে এই দুটো বক্তব্যের মধ্যে কোনটির সম্ভাবনা সবচেয়ে বেশি? বক্তব্য 1, ক্যারল একজন ব্যাংক কর্মচারী। বক্তব্য 2, ক্যারল একজন ব্যাংক কর্মচারী এবং স্থানীয় একটি ব্যান্ডের স্যাক্সোফোন বাদক। কয়েক মুহূর্ত বিষয়টি নিয়ে একটু ভাবুন। কাহনেমান ও টেভার্সকি দেখেছিলেন যখন এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, বক্তব্য 2 এর সম্ভাবনা বেশি আছে এমন ভাবার একটি সুস্পষ্ট প্রবণতা আছে। বাস্তবিকভাবে প্রথম বক্তব্যটি সত্য হওয়ার সম্ভাবনা বেশি, কারণ একটি বেশ সাধারণ খানিকটা ব্যাপক কোনো পরিণতির সম্ভাবনা। ক্যারল একজন ব্যাংক কর্মচারী, এটা সবসময়ই অনেক বেশি এর চেয়ে আরও সংকীর্ণ কোনো সম্ভাবনার চেয়ে। ক্যারল একজন ব্যাংক কর্মচারী এবং এছাড়াও একটি ব্যান্ডে বাজান। এর সঙ্গে তুলনা করুন আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনার সঙ্গে আগামীকাল ঠিক বিকাল 2টা থেকে 4টার মধ্যে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। অধিকাংশের কাছে বক্তব্য 2 সেই ক্যারলকে আরও উত্তমভাবে প্রতিনিধিত্ব করে যে ক্যারলের একটি বিবরণ শুরুতেই তাদের দেওয়া হয়েছিল, কিন্তু বিবরণটি একটি রেড হেরিং, মূল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার প্রচেষ্টা, যা সম্ভাবনা বিচার করার সময় আমাদের ভ্রান্ত একটি দিকে পরিচালিত করে। কেউ যদি এইসব সম্ভাবনা বিচার করতে গিয়ে দিগ্ভ্রান্ত হয়ে পড়েন, তাহলে ভুল করার আশঙ্কাও তাদের বেশি থাকে যখন তারা এমনকি আরও জটিল কোনো পরিস্থিতি বিচার করার চেষ্টা করেন, যেমন শহরের একটি নির্দিষ্ট এলাকায় কত সংখ্যক মানুষ ট্যাক্সি ব্যবহার করতে চাইতে পারে।
কিছু অর্থনীতিবিদ মানুষের এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটিকে অদ্ভুত বিষয়গুলোর উপস্থিতি স্বীকার করেছেন, কিন্তু তারা এগুলো গুরুত্বপূর্ণ নয় বলে দাবি করেন এবং অর্থনীতিকে যৌক্তিক অর্থে ব্যাখ্যা করা একটি উপযোগী সমাধান যা বাস্তব পরিস্থিতির উত্তম প্রতিনিধিত্ব করে। অন্যদিকে আচরণিক অর্থনীতিবিদরা যুক্তি দেন যে বড় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ঘটনাগুলো ব্যাখ্যা করতে তাদের বিশেষ তত্ত্বগুলো দরকার আছে। যেমন আচরণিক অর্থনীতি ব্যবহার করা হয়েছিল কেন? 1990-এর দশকে আমেরিকায় স্টক মার্কেট কেন খুব দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছিল? পরে 2000 সালে যা ধসে পড়েছিল। বহু কোম্পানি দেউলিয়া, বহু সম্পদশালী সম্পদ অদৃশ্য করে দিয়েছিল। আমেরিকার স্টক মার্কেট ঊর্ধ্বমুখী ছিল 1980-র দশকের শুরুর দিক থেকে। 1990-এর দশকে মানুষ তাড়াহুড়ো করে নতুন প্রযুক্তি নির্ভর কোম্পানিগুলোর শেয়ার কিনতে শুরু করেছিল, যা নানা নতুন আর আগ্রহোদ্দীপক পণ্য উপস্থাপন করেছিল, যেমন ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং অনলাইন শপিং ইত্যাদি। যখন ইয়াহু স্টক মার্কেটে এর যাত্রা শুরু করেছিল, এ শেয়ারের চাহিদা এতটাই বেশি ছিল যে এ শেয়ারের মূল্য প্রথম দিনেই 150% বেড়েছিল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র যারা এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন, তাদের অস্থায়ী একটি বাড়িতে বসে তারা নিজেদের রাতারাতি $150 মিলিয়ন ধনী হিসাবে আবিষ্কার করেছিলেন। কিন্তু বহু কোম্পানি অল্প মুনাফা করতে পেরেছিল। আমাজনের শেয়ারে বিনিয়োগকারীকে সতর্ক করে দিয়েছিল যে এটি আসলেই টাকা হারাতে যাচ্ছে, কিন্তু এই সতর্কবাণী কাউকে থামাতে পারেনি এর শেয়ার কেনা বন্ধ করতে। বিনিয়োগকারীরা বিশ্বাস করতেন যে ভবিষ্যতে নতুন প্রযুক্তিগুলো তাদের প্রতিষ্ঠানের জন্য প্রচুর মুনাফা নিয়ে আসবে। একসময় দোকানদার, ট্যাক্সি চালক এবং শিক্ষকরাও তাদের মধ্যাহ্ন ভোজনের বিরতিতে শেয়ার কিনতে শুরু করেছিলেন। 1990-এর দশকের শেষের দিকে স্টক মার্কেট বছর প্রতি 20 থেকে 30% হারে বেড়েছিল। সমস্যাটি ছিল যে অর্থনীতির আয় এর সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে বাড়তে পারেনি। অল্প কয়েকজন অর্থনীতিবিদ সতর্ক করেছিলেন যে এই বৃদ্ধি প্রবণতার স্থায়িত্ব ধরে রাখতে পারার কথা নয়। তাদের একজন ছিলেন রবার্ট শিলার, জন্ম 1946 সালে, যিনি আচরণিক অর্থনীতিকে আর্থিক বাজারের ওপর প্রয়োগ করেছিলেন। বাজারকে উপরে ঠেলে তুলেছিল অতিমাত্রায় উত্তেজিত বিনিয়োগকারীরা এবং শিগগিরই এটি নিচে পড়ে যাওয়ার কথা তিনি বলেছিলেন। 2000-এর মার্চে তিনি একটি সফর শুরু করেছিলেন তার নতুন বই ইরেশনাল এক্সুবারেন্সের বিপণন ও প্রচার করতে। ঠিক তখনই নিখুঁত সময় মতো স্টক মার্কেট ধসে পড়ার মুহূর্তে উপনীত হয়েছিল। একদিন শিলার একটি রেডিও টক শোতে অংশ নিয়েছিলেন। একজন ফোন করে তাকে বলেছিলেন তিনি নিশ্চিত জানেন যে শিলার ভুল বলছেন, বাজার অবশ্যই উপরের দিকে যেতে থাকবে। শিলার সেই নারী শ্রোতার কণ্ঠ আবেগে কাঁপতে শুনেছিলেন। শিলার অনুধাবন করেছিলেন যে স্টক মার্কেটে যা ঘটছে সেটি মূলত অর্থনৈতিক যুক্তির চেয়েও বরং আবেগ আর মনস্তত্ত্বই বেশি ছিল। অর্থনীতি বলছে যে যখন কোনো প্রতিষ্ঠান ভালো মুনাফা অর্জন করে তখন তার শেয়ারের মূল্য আসলেই অনেক বেশি হওয়া উচিত। যৌক্তিক বিনিয়োগকারীরা সেই প্রতিষ্ঠানের লাভ করার সম্ভাবনা সংক্রান্ত সব তথ্য যাচাই করে কোন শেয়ারটি তারা কিনবেন সেই বিষয়ে তাদের সিদ্ধান্তটি চূড়ান্ত করেন। যখন বাজারে বহু সংখ্যক মানুষ এটি করে, শেয়ারের মূল্য সব অর্থনৈতিক তথ্যকেই প্রতিফলিত করে, যৌক্তিকতা নিশ্চিত করে যে আর্থিক বাজার দক্ষতার সঙ্গে কাজ করবে। এটাকে অর্থনীতিবিদরা বলেন এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস। অধ্যায় 30-এ এ বিষয়ে আমরা জেনেছিলাম। শিলার এই ধারণাটি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে এই হাইপোথিসিস যা ইঙ্গিত দিচ্ছে তার চেয়ে শেয়ারের মূল্য আরও অস্থিতিশীল, কারণ প্রতিষ্ঠানটি যতটা মুনাফা অর্জন করে শেয়ারের মূল্য তার চেয়ে বেশি ওঠানামা করে। কাহনেমান আর টেভার্সকির অনুসন্ধান দেখিয়েছিল এখানে কি ঘটছে। আর্থিক বাজারের বিনিয়োগকারীরা মানুষের সঙ্গে একই রকম কিছু করে, যারা ভুলভাবে বিশ্বাস করেন যে ক্যারলে স্যাক্সোফোন বাজানো ব্যাংক কেরানি হওয়ার সম্ভাবনাই বেশি। কোনো প্রতিষ্ঠান কী পরিমাণ মুনাফা আয় করার ক্ষমতা রাখে সেটি সতর্কভাবে বিবেচনা করে। সুতরাং ভবিষ্যতে এ শেয়ারের মুনাফা করার সম্ভাবনা কতটুকু সেটি মূল্যায়ন না করে মানুষ সরাসরি এমন একটি পরিস্থিতি থেকে তাদের সিদ্ধান্ত নিয়েছে যা খুব পরিচিত মনে হতে পারে। একটি স্পষ্ট নির্দেশনা অবশ্যই এর আগের মাসগুলোয় শেয়ারের মূল্য কেমন ছিল সেই তথ্য। এটি হয়তো গত 5 মাসে কেবলই বেড়েছে, সুতরাং নিশ্চয়ই আগামী 5 মাস ধরে এই বৃদ্ধি অব্যাহত রাখবে। আসুন শেয়ার কিনে ফেলি। কিন্তু যা 5 মাস আগে ঘটেছিল সেটির সঙ্গে হয়তো বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।
ঠিক যেমন ক্যারলের বিবরণের সঙ্গে সত্যিকার সম্ভাবনার কোনো যোগসূত্র নেই। মানুষের সিদ্ধান্ত নেওয়ার এই অদ্ভুত বিষয়গুলো শেয়ার মার্কেটে লাগাম ছাড়া পরিস্থিতির কারণ ছিল। শিলারের কাছে 1990-এর দশকে স্টক মার্কেট ছিল অনেকটা ফ্যাশন জগতের মতো, অবশ্যই যৌক্তিক অর্থনীতির জগৎ নয়। এক বছর হয়তো বড় সানগ্লাস ফ্যাশনে ছিল এবং যত বেশি মানুষ এগুলো পরেছিল ততই এগুলো পরার চাহিদাও বেড়েছিল। একটি নিয়ন্ত্রণহীন স্টক মার্কেট হচ্ছে অর্থনৈতিক ফ্যাশন, শেয়ারের মূল্যের ভাষায় যা ব্যক্ত হয়েছে। অর্থনীতিবিদরা মাঝে মাঝে বাজারে দৃশ্যকল্প হিসাবে গবাদি পশুর পালের কথা ভাবেন। আমরা সামনে থাকায় বহু সহস্র মানুষের পেছনে দৌড়াচ্ছি, অথবা দমকা বাতাসে ওরা সাবানের ফেনার একটি বুদবুদের মতো। শেয়ারের বাজার কেবলই এটিকে ক্রমশ আরও উপরের দিকে ভাসিয়ে নিয়ে যায়। 1990-এর দশকে মানুষ দেখেছিল তাদের প্রতিবেশীরা প্রযুক্তির শেয়ার কিনে ধনী হয়েছে এবং তারাও শেয়ার কিনেছে। বিশ্বাস করেছে এই শেয়ারের মূল্য কেবল বাড়তে থাকবে। এটাই মূল্য আরও বাড়িয়ে দিয়েছিল, যা তাদের বিশ্বাসকে সমর্থন দিয়েছিল। প্রতিষ্ঠানগুলোর পণ্যের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছিল বলে মানুষ শেয়ার কেনেনি। সুতরাং এই শেয়ারের মূল্য সেই প্রতিষ্ঠানটি সত্যিকার মূল্যের কোনো প্রতিনিধিত্ব করেনি। বিনিয়োগকারীরা অসুস্থ কোম্পানিতে পুঁজি বিনিয়োগ করার ঝুঁকিতে ছিলেন। অবশ্যই অর্থনৈতিক সম্পদে সেটি সর্বশ্রেষ্ঠ ব্যবহার ছিল না। যদিও সত্যি কম্পিউটার আর ইন্টারনেট অর্থনীতিকে রূপান্তরিত করেছিল, কিন্তু তাদের উত্তেজনায় নতুন প্রযুক্তিতে বিনিয়োগকারীরা সব যুক্তি ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং এমন কিছু প্রথমবারের মতো অবশ্য ঘটেনি। 19বিংশ শতাব্দীতে স্কটল্যান্ডের সাংবাদিক চার্লস ম্যাককে একই ধরনের স্টক মার্কেট স্ফীতি ও ধসের কথা লিখেছিলেন তার এক্সট্রাঅর্ডিনারি পপুলার ডিলুশনস অ্যান্ড ম্যাডনেস অফ ক্রাউডস বইয়ে। আমেরিকার প্রযুক্তি শেয়ারের সঙ্গে যা ঘটেছিল বিংশ শতাব্দীর শেষে, সেই একই জিনিস সপ্তদশ শতাব্দীতে ডাচ টিউলিপ বাণিজ্যের ক্ষেত্রেও ঘটেছিল। ব্রিটেনে অষ্টাদশ শতাব্দীতে যে কোম্পানিগুলোর অতিমাত্রায় টাকা বানানোর প্রতিশ্রুতি দিচ্ছিল, সেই কোম্পানিগুলোর শেয়ার কেনার হিড়িক পড়ে গিয়েছিল। যেমন ভার্জিনিয়া থেকে ওয়ালনাট গাছ আমদানি, পারপিচুয়াল বা অবিরাম গতির যন্ত্র, এমনকি মুনাফা বানানোর একটি ব্যবসা, যে ব্যবসার তথ্য গোপনে থাকবে। এর আগের ধসের মতো আমেরিকার স্টক মার্কেটেও ধস নেমেছিল, আর যখন এটি ঘটেছিল সবাই অন্যদিকে ছুটেছিল। যখন মানুষ অন্যদের দেখেছে শেয়ার বিক্রি করতে, তারাও তাদের অনুসরণ করেছিল এবং শিগগিরই বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যখন শেয়ারের মূল্যে ধস নেমেছিল, বিনিয়োগকারীদের সম্পদও সেই সঙ্গে হারিয়ে গিয়েছিল এবং নতুন প্রযুক্তির বহু কোম্পানি দেউলিয়া হয়ে পড়েছিল। এক সপ্তাহের মধ্যে $2 ট্রিলিয়ন সম্পদ বাতাসে অদৃশ্য হয়ে গিয়েছিল। খুব শিগগিরই এর পরের বুদবুদটি ভেসে উঠেছিল আমাদের দৃষ্টির সীমানায়। শিলার আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন, এবার এটি হবে বাড়ির বাজারে। ঋণ নিয়ে বাড়ি কেনার জন্য মানুষ হুড়োহুড়ি শুরু করেছিল এবং বাড়ির দাম দ্রুত বাড়তে শুরু করেছিল। আর যেমন আমরা পরে দেখেছি, যখন এই বুদবুদটি বিস্ফোরিত হয়েছিল, পুরো আর্থিক ব্যবস্থাই প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। অধ্যায় 37, বাস্তব জগতে অর্থনীতি। মানব অঙ্গ প্রত্যঙ্গের ক্রয় বিক্রয় হওয়ার অনুমতি কি দেওয়া উচিত? প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় হৃৎপিণ্ড, বৃক্ক আর যকৃৎ, যা গুরুতর অসুস্থ মানুষের জীবন বাঁচাতে পারে? আমরা অনেকেই এই প্রশ্নের উত্তরে না বলবো। আমরা আতঙ্কিত হই সেই ভাবনায় দরিদ্র মানুষেরা প্রয়োজনীয় কিডনি ক্রয় করতে পারছেন না বলে মারা যাচ্ছেন, ধনী ব্যক্তিরা যা অনায়াসেই কিনতে পারছেন। আর সে কারণে মানব অঙ্গ প্রত্যঙ্গের এই ধরনের লেনদেন নিষিদ্ধ ও বেআইনি। কোন রোগী অঙ্গ প্রতিস্থাপন থেকে সবচেয়ে উপকৃত হতে পারে সেটি ডাক্তাররাই নির্ধারণ করেন। তারপর তার জন্য উপযুক্ত অঙ্গদাতাকে খুঁজে বের করার চেষ্টা করেন। কিন্তু রোগীকে প্রায়ই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। 2006 সালে যুক্তরাষ্ট্রে কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষায় ছিলেন প্রায় 70,000 রোগী, কিন্তু সে বছর 11,000-এর কম সংখ্যক রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। অপেক্ষায় থাকা 5,000 জন মারা গিয়েছিলেন অথবা বেশি অসুস্থ হয়ে যাবার কারণে তাদের শরীর কিডনি প্রতিস্থাপন করার অনুপযোগী হয়ে পড়েছিল। আমেরিকার অর্থনীতিবিদ অ্যালভিন রথ, যার জন্ম 1951 সালে, ক্রয় বিক্রয় করা ছাড়াই প্রতিস্থাপনের জন্য লভ্য অঙ্গের সংখ্যা বাড়াতে অর্থনৈতিক মূলনীতিগুলো ব্যবহার করেছিলেন। রথের সমাধানের ভিত্তি ছিল সেই বাস্তবতাটি, মানুষের শরীরে 2টি কিডনি থাকে, কিন্তু একটি কিডনি নিয়ে সে বেঁচে থাকতে পারে।
সুতরাং আপনার ভাইয়ের যদি কিডনির দরকার হয়, আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারেন আপনার দুটি কিডনির একটি তাকে দান করবেন। সমস্যা হচ্ছে যখন ডাক্তাররা আপনি এবং আপনার ভাইকে পরীক্ষা করে দেখেন, তারা হয়তো আপনার কিডনি তার শরীরে প্রতিস্থাপনের উপযুক্ত নয় এমন ফলাফল পেতে পারেন, অর্থাৎ এটি তার সঙ্গে ম্যাচ করেনি। সুতরাং উপযুক্ত কিডনি পাওয়ার জন্য আপনার ভাইকে অপেক্ষা করা অব্যাহত রাখতে হবে। ধরুন আরও একজন রোগী আছেন এবং আরও একজন দাতা আপনার অপরিচিত, যে আপনার মতো একই অবস্থানে আছেন। কি হবে যদি আপনার কিডনিটি অন্য একজন রোগীর সঙ্গে ম্যাচ করে, অন্য একজন দাতা আপনার ভাইয়ের সঙ্গে ম্যাচ করে? নিশ্চয়ই এখানে বদলাবদলি করাটি ভালো একটি পদক্ষেপ হতে পারে। এটাই রথের সমাধানটির মূল প্রস্তাবনা ছিল। এটি মৌলিক অর্থনৈতিক পরিস্থিতির একটি সংস্করণ। যদি আমার কাছে কিছু মাছ থাকে আর আমি পনির চাই, আর আপনার কাছে কিছু পনির আছে, আপনি চাইছেন মাছ, তাহলে আমরা পরস্পরের মধ্যে মাছ আর পনির বদলাবদলি করতে পারি এবং দুজনই লাভ করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এভাবে পরস্পরকে খুঁজে পাওয়া বেশ কঠিন একটি কাজ, আর সে কারণে আমরা একটি বিনিময়ের মাধ্যম বা টাকা ব্যবহার করি। যদি 3 পাউন্ড দিয়ে আমার মাছ বিক্রি করব এবং তারপর সেই টাকা দিয়ে কিছু পনির কিনতে যাব। রথ একটি পদ্ধতি পরিকল্পনা করেছিলেন যেখানে টাকা হাতবদল করা ছাড়াই সুবিধাজনকভাবে কিডনি বিনিময় করার সুযোগ করে দিয়েছিল। প্রথম কাজটি ছিল কিডনিদাতা ও রোগীদের একটি ডাটাবেস সংরক্ষণ করা, যে ডাটাবেসটি ম্যাচ করেছে এমন কিডনি খুঁজতে এবং বিনিময় করতে ব্যবহার করা যেতে পারে। অগ্রসর পর্যায়ের গণিত আর কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে রথ রোগী আর দাতাদের মধ্যে হস্তান্তরের জটিল অনুক্রমিক ধাপগুলো পরিমাপ করতে সক্ষম হয়েছিলেন, যা আগের চেয়ে আরও বেশি সংখ্যক রোগীর জন্য ম্যাচিং কিডনি খুঁজে পেয়েছিল। তার পদ্ধতিটি নিউ ইংল্যান্ডের প্রোগ্রাম ফর কিডনি এক্সচেঞ্জ প্রোগ্রামে ব্যবহার করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের 14টি কিডনি ট্রান্সপ্লান্ট সেন্টারকে ঘিরে কাজ শুরু করেছিল। বহু হাজার রোগী তাদের কিডনি পেয়েছেন এই পদ্ধতির কারণে, নয়তো তারা তাদের প্রয়োজনীয় কিডনিটি পেতেন না। রথের পদ্ধতিটি দেখিয়েছিল অর্থনীতি কিভাবে মানুষের জীবনে খুব বড় পার্থক্য সৃষ্টি করতে পারে। এছাড়াও এটি একটি ভিন্ন ধরনের অর্থনীতিরও উদাহরণ। এ পর্যন্ত আমরা যা ভেবেছি সেই অর্থে অর্থনীতি বিষয়টি মূলত অর্থনীতি কিভাবে কাজ করে এবং কত ভালোভাবে এটি কাজ করছে সেটি কিভাবে মূল্যায়ন করা যায় সেটি বর্ণনা করা। রথের মতো অর্থনীতিবিদরা অর্থনীতি নিয়ে তাদের ভাবনায় আরও অগ্রসর হয়েছিলেন। তারা অর্থনৈতিক তত্ত্বগুলোকে ব্যবহার করেছিলেন অর্থনীতির কিছু নতুন ধারা সৃষ্টি করতে, যা বাস্তব পৃথিবীতে প্রায়োগিক স্তরের জন্য প্রযোজ্য। এমনকি যদিও এর সঙ্গে ক্রয় বিক্রয়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু কিডনি বিনিময় একটি বাজারের মতোই এই অর্থে যে এটি মানুষকে পরস্পরের সঙ্গে জিনিস অদল বদল করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। যখন রথ তার এই ডাটাবেস আর কম্পিউটার প্রোগ্রামটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি আসলে একটি বাজারের মতো কিছু একটা সৃষ্টি করেছিলেন। এর আগে যে ধরনের বাজারের কোনো অস্তিত্ব ছিল না। এটি অর্থনীতির নতুন একটি ক্ষেত্রের উদাহরণ, যা মার্কেট ডিজাইন নামে পরিচিত। অবশ্যই আমাদের অধিকাংশেরই কখনো কিডনির প্রয়োজন হবে না। মার্কেট ডিজাইনের সত্যিকারের একটি বিখ্যাত উদাহরণ, যে উদাহরণটি আমাদের প্রায় সবার পকেটে থাকা মোবাইল ফোন বিষয়ক, যা আমাদের আরও অনেকটা প্রভাবিত করে। কিডনি বিনিময় প্রোগ্রামের ব্যতিক্রম এটির সঙ্গে জড়িত সেই সব ক্রেতারা যারা প্রচুর পরিমাণ টাকা এই বাজারের বিক্রেতাদের মূল্য পরিশোধ করে থাকেন। 1990 আর 2000-এর দশকে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে লাইসেন্স বিক্রি করতে অর্থনীতিবিদদের নিয়োগ করেছিলেন, যে প্রতিষ্ঠানগুলো মোবাইল ফোন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে রেডিও স্পেকট্রাম ব্যবহার করতে চেয়েছিলেন। যখন আপনি অ্যাপল বিক্রি করতে যাবেন, সেটি বেশ সহজ কাজ। আপনি খবর নেবেন বাজারে কত দামে অ্যাপল বিক্রি করা হচ্ছে, তারপর আপনি আপনার অ্যাপল সেই দামে বিক্রয় করবেন। কিন্তু মোবাইল ফোন নেটওয়ার্কের জন্য রেডিও স্পেকট্রাম লাইসেন্স দেওয়ার জন্যে সরকার তেমন কিছু করতে পারেনি, কারণ এই ধরনের লাইসেন্স এর আগে কখনো বিক্রি করা হয়নি। সুতরাং এর সত্যিকার মূল্য কত হতে পারে সেটি কারো জানা ছিল না। সরকার নিলামের মাধ্যমে এগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। কোনো একটি নিলামে একজন বিক্রেতা প্রতিযোগিতারত একদল ক্রেতাদের কাছ থেকে সবচেয়ে সেরা মূল্যটি পাওয়ার চেষ্টা করে। বহুদিন ধরেই শিল্পকর্ম এবং শস্য বিক্রির ক্ষেত্রে নিলাম পদ্ধতিটি ব্যবহার হয়ে আসছে। প্রাচীনকালে দাসদের নিলামের মাধ্যমে বিক্রি করা হতো। একবার পুরো রোমান সাম্রাজ্যকে নিলামে তোলা হয়েছিল। বর্তমান সময়ে নিলামগুলোর ভিন্ন যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ নতুন একটি ক্ষেত্র ব্যবহার করে অর্থনীতিবিদরা এ ধরনের বহু নিলামের পরিকল্পনা করেন, আর অর্থনীতির এই ক্ষেত্রটির নাম অকশন থিওরি।
নিলামের সময়ে কিছু ক্রেতা অন্যদের চেয়ে বেশি তথ্য রাখেন। একটি শিল্পকলা নিলামে যারা দাম প্রস্তাব করবেন, বিডার যারা দাম ডাকবেন, তারা জানেন কোনো নির্দিষ্ট একটি চিত্রকর্মকে তারা কতটা মূল্য দিচ্ছেন, কিন্তু বিক্রেতারা সেটি জানেন না। যিনি দাম প্রস্তাব করছেন তিনি চাইবেন যতটা কম দামে সম্ভব সেটি কিনতে। চিত্রকর্মটির মূল্য তাদের কাছে সত্যিকারভাবে যতটুকু, তার চেয়ে ভান করে কম দাম ডাকার সম্ভাবনা আছে তাদের। বিক্রেতারা অন্যদিকে নিশ্চিত করার চেষ্টা করেন যে যারা নিলামে বিজয়সূচক মূল্য প্রস্তাব করবেন তারা যেন দ্রব্যটির সঠিক মূল্য পরিশোধ করেন। এখানে ক্রেতা আর বিক্রেতারা পরস্পরের সঙ্গে একটি খেলা খেলছেন, যেখানে কিছু মানুষ অন্যদের তুলনায় বেশি তথ্য জানেন। সুতরাং অকশন তত্ত্বের এই ক্ষেত্রটি গেম তত্ত্ব আর ইনফরমেশন অর্থনীতির কৌশলগুলোর সহায়তা নেয়, যেগুলো সম্বন্ধে এর আগের অধ্যায়গুলোতে আমরা জেনেছি। নিলাম পরিকল্পনা হচ্ছে কৌশল আর তথ্যের সমস্যাগুলো সমাধান করা, যেন নিশ্চিত করা হয় সবচেয়ে বেশি মূল্য যিনি প্রস্তাব করেছেন সেই ক্রেতা যেন জয়লাভ করেন এবং বিক্রেতা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারেন। বিভিন্ন ধরনের নিলামে কী ঘটেছে সেটি পর্যবেক্ষণ করেই অকশন তত্ত্ব সাধারণত শুরু করে। আপনি সম্ভবত অ্যাসেন্ডিং নিলামের সঙ্গে বেশি পরিচিত। প্রায়শই যে নিলামের মাধ্যমে অ্যান্টিক বা প্রাচীন সামগ্রী বিক্রি করা হয়। চীনের প্রাচীন মিং রাজবংশের শাসনামলে নির্মিত কোনো একটি চীনামাটির ভাস বা পাত্রের পেছনে একজন অকশনিয়ার বা নিলামের দর ঘোষক দাঁড়িয়ে থাকেন। তিনি চিৎকার করে এটির দাম ঘোষণা করেন আর বিডার বা নিলামের ডাকদাতা বা ক্রেতাদের আমন্ত্রণ জানান সেই দামের ওপর থেকে ক্রমবর্ধমান হারে দাম প্রস্তাব করতে, যতক্ষণ না একজন বিডার সবাইকে ছাড়িয়ে টিকে থাকেন। অকশনিয়ার এরপর তার হাতুড়ি দিয়ে বাড়ি দেন। বিজয়ী দাম ডাকা বিডার সেই মূল্যটি পরিশোধ করেন এবং ভাসটি বাড়িতে নিয়ে যান। নেদারল্যান্ডসে প্রতিদিনই বহু মিলিয়ন ফুল বেচাকেনা হয় ডিসেন্ডিং অকশন ব্যবহার করে। অকশনিয়ার একটি উচ্চ মূল্য থেকে শুরু করেন এবং এই দামটি কমতে থাকে যতক্ষণ না এটি কেউ কেনার জন্য প্রস্তাব করেন। ডিসেন্ডিং অকশন খুব দ্রুত হয়, যা ফুল বেচাকেনার জন্য বেশ উপযোগী, কারণ নিস্তেজ হয়ে যাবার আগেই ফুলগুলো বিক্রি করার তাড়া থাকে। মাঝে মাঝে সিল করা খামে দাম প্রস্তাব করা নিলামের মাধ্যমে বাড়ি বিক্রি করা হয়, যে নিলামে প্রতিটি বিডার একটি বন্ধ খামে বাড়িটি ক্রয় করার জন্য তাদের প্রস্তাবিত দাম প্রস্তাব করেন। যে ব্যক্তি সবচেয়ে বেশি দাম প্রস্তাব করেন তিনি সেই পরিমাণ মূল্য পরিশোধ করার মাধ্যমে বাড়িটির মালিক হয়ে যান। কল্পনা করুন একটি বাড়ির জন্য আপনি সিল করা খামে দাম প্রস্তাব করার একটি নিলামে অংশগ্রহণ করছেন, যার মূল্য আপনার কাছে 3 লাখ পাউন্ড। এই নিলামে আপনি কী পরিমাণ দাম প্রস্তাব বা বিড করবেন? সম্ভবত 3 লাখ পাউন্ড নয়, আপনি কৌশলী হয়ে খানিকটা কম দাম প্রস্তাব করবেন, 2,50,000 পাউন্ড। সুতরাং যদি এই নিলামে আপনার জয় হয় তাহলে আপনি 50,000 পাউন্ড মুনাফা করবেন। অকশনতাত্ত্বিকরা এটিকে বলেন শেডিং। আপনি আপনার বিড বা ডাকা দামের প্রস্তাবটিকে শেডিং করছেন বা খানিকটা আড়াল করছেন, কিন্তু যিনি বিক্রেতা তিনি বাড়িটার জন্য যথাসম্ভব পরিমাণ বেশি মূল্য পেতে চাইছেন, আর সে কারণে তিনি চান আপনি আপনার সত্যিকারের মূল্যায়ন অনুযায়ী 3 লাখ পাউন্ড দাম প্রস্তাব করবেন। 1960-এর দশকে কানাডার অর্থনীতিবিদ উইলিয়াম ভিক্রে, যার জন্ম 1914 সালে এবং মৃত্যু 1996 সালে, এই শেডিং সমস্যাটির একটি উদ্ভাবনী সমাধান প্রস্তাব করেছিলেন। তিনি এক ধরনের নিলামের পরিকল্পনা করেছিলেন যেখানে ক্রেতা বা বিডাররা সত্যবাদী হলে লাভজনক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রচলিত সিল করা বিড অকশনগুলোয় বিডারদের শুধু তাদের বিডে তারা যে পরিমাণ প্রস্তাব করেছেন সেটি পরিশোধ করতে হয়, যা সর্বোচ্চ বিড। এই ফার্স্ট প্রাইস সিল্ড বিড নিলামের পরিবর্তে ভিক্রে সেকেন্ড প্রাইস নিলামের প্রস্তাব করেছিলেন, যেখানে নিলামে যিনি জয়ী হবেন তিনি আগের মতোই সর্বোচ্চ মূল্য প্রস্তাবকারী, তবে তাকে সেই নিলামে দ্বিতীয় সর্বোচ্চ প্রস্তাবে যে পরিমাণ মূল্য ডাকা হয়েছে সেই পরিমাণটি শুধু পরিশোধ করবেন। ধরুন একটি সেকেন্ড প্রাইস বাড়ি নিলামে আপনি দাম প্রস্তাব করেছেন 2,50,000 পাউন্ড, যা আপনার ধারণাকৃত সত্যিকারের মূল্য 3 লাখ পাউন্ড অপেক্ষা 50,000 পাউন্ড কম। এখানে আপনি যে বিড করতে গিয়ে শেডিং করলেন সেটি আপনি যদি সেই নিলামে বিজয়ী হন তখন আপনি যে মূল্য পরিশোধ করবেন সেই বিষয়টিকে প্রভাবিত করবে না, কারণ আপনি যে মূল্য প্রস্তাব করে বিজয়ী হয়েছেন সর্বোচ্চ বলে সেটি আপনাকে পরিশোধ করতে হচ্ছে না। আপনি এখানে পরিশোধ করবেন দ্বিতীয় সর্বোচ্চ মূল্যটি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আপনি 2,50,000 পাউন্ড দাম প্রস্তাব করে নিলামে হেরে যেতে পারেন যদি অন্য কেউ 2,50,000 পাউন্ডের ওপর দাম ডাকেন। সুতরাং সবচেয়ে ভালো যে কাজটি আপনি করতে পারেন সেটি হচ্ছে আপনার সত্যিকারের মূল্যায়নটি এখানে প্রস্তাব করা। এই ধারণাটি
বিক্রেই প্রথম ভাবেননি। অষ্টাদশ শতাব্দীতে জার্মান লেখক গ্যাটে তার একটি কবিতা একজন প্রকাশকের কাছে বিক্রি করেছিলেন সেকেন্ড প্রাইস নিলাম ব্যবহার করে। বর্তমানে ইবে নিলামগুলো কাজ করে মোটামুটি একটি সেকেন্ড প্রাইস মূলনীতি ব্যবহার করে, যদিও সেটি সত্যিকারের বিক্রয় নিলাম নয়। একটি জটিলতা হচ্ছে অংশগ্রহণকারীদের প্রস্তাবিত বিডগুলো ক্রমশ উন্মোচিত হতে থাকে যতই সময় অগ্রসর হয়, আর সে কারণে ক্রেতারা উৎসাহী হন একেবারে শেষ মুহূর্তে তাদের দাম প্রস্তাব করার কৌশল গ্রহণ করতে। বিক্রয়ের নিলামের একটি বিষয় হচ্ছে বিক্রেতাকে সর্বোচ্চ মূল্য না, দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে পণ্যের বিক্রিটি মেনে নিতে হয়। কোন নিলামটি তাহলে ভালো? এটি নির্ভর করে বেশ কিছু বিষয়ের ওপর। একটি নিয়ামক হচ্ছে যারা দাম ডাকছেন তাদের ঝুঁকি সংক্রান্ত মানসিকতাটি কেমন। মানুষ সাধারণ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ভয় পায়, যেখানে তাদের প্রচুর অথবা একেবারে কোনো মুনাফা না করারই সম্ভাবনা থাকে। ফার্স্ট প্রাইস নিলামে দামের ডাকে শেডিং করা বেশ ঝুঁকিপূর্ণ। কোনো একটি বাড়ির জন্য আপনি যদি 2,50,000 পাউন্ড দাম ডাকেন, আপনার কাছে যখন সেটির মূল্য 3 লাখ, তাহলে হয়তো আপনি 50,000 পাউন্ড লাভসহ জিততে পারেন, কিন্তু অন্য কেউ আপনাকে নিলামে হারিয়েও দিতে পারেন এবং আপনি কোনো কিছু নাও পেতে পারেন। আপনি যদি ঝুঁকি ঘৃণা করেন তাহলে আপনি সাধারণত শেডিং কম করবেন, হয়তো 2,90,000 পাউন্ড দাম ডাকতে পারেন। ফার্স্ট প্রাইস নিলামে আপনার ঝুঁকি এড়ানোর কারণ আপনি সত্যিকারের মূল্যায়নের কাছাকাছি দাম প্রস্তাব করবেন, আর সেটাই আপনি পরিশোধ করবেন যদি নিলামে আপনি জয়ী হন। সেকেন্ড প্রাইস নিলামে আপনি শুধু দ্বিতীয় সর্বোচ্চ দাম প্রস্তাবটির সমপরিমাণ মূল্য পরিশোধ করবেন। এই ক্ষেত্রে সম্ভব হতে পারে যে বিক্রেতা ফার্স্ট প্রাইস নিলাম থেকে সেকেন্ড প্রাইস নিলামেই বেশি মূল্য পেতে পারেন। তাত্ত্বিকভাবে বহু ধরনের নিলাম হতে পারে, কিন্তু বাস্তব পৃথিবীতে অর্থনীতিবিদদের নিলামের বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে এই নিলামগুলোর পরিকল্পনা প্রয়োজন মাফিক সামঞ্জস্যপূর্ণ করে নিতে হয়। ব্রিটিশ অর্থনীতিবিদ পল ক্লেম্পেরে, যার জন্ম 1956 সালে, একটি টিমের নেতৃত্ব দিয়েছিলেন। 2000 সালে যে টিমটি ব্রিটেনের তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন লাইসেন্সের নিলাম আয়োজন করেছিল, এই নিলামের ডিজাইনটি খানিকটা অ্যাসেন্ডিং নিলামের মতো, যা চীনামাটির সেই পাত্রগুলোর মতো জিনিস বিক্রি করতে ব্যবহৃত হয়, কিন্তু বিক্রি করার জন্য সরকারের কাছে বেশ কিছু লাইসেন্স ছিল। সুতরাং একই সঙ্গে বেশ কয়েকবার দাম ডাকার পর্বের মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়েছিল। প্রতিটি ক্রেতাকে প্রতিটি রাউন্ডে কোনো কিছুর ওপর দাম প্রস্তাব করার একটি বাধ্যবাধকতা ছিল, যা এই দাম ডাকার প্রক্রিয়াটিকে প্রাণবন্ত করে রেখেছিল। এই ধরনের নিলামের একটি সমস্যা হচ্ছে যারা দাম ডাকছেন তারা খুব কৌশলী হতে পারেন। শুরুর পর্বগুলো তারা কার কোন লাইসেন্সটি পাওয়া উচিত সেটি ইঙ্গিত করতে পরস্পরের প্রতি সংকেত হিসাবে ব্যবহার করতে পারেন। তারপর তারা ক্রমশ তাদের দাম ডাকার ক্ষেত্রে সেভাবে শিথিল হয়ে যেতে পারেন। 1990-এর দশকে এমনই ঘটেছিল আমেরিকার একটি নিলামে। দুটি কোম্পানি, ইউএস ওয়েস্ট এবং ম্যাকলয়েড, পরস্পরের সঙ্গে নিলামে লড়ছিলেন রোচেস্টার, মিনেসোটায় একটি লাইসেন্সের জন্য, যার শনাক্তকারী কোড ছিল 378। প্রস্তাবগুলো পূর্ণ সংখ্যা দিয়ে শুরু হয়েছিল, 2 লাখ, 3 লাখ ডলার এভাবে। তারপর ইউএস ওয়েস্ট আইওয়াতে একটি লাইসেন্সের জন্য প্রস্তাব রেখেছিল $3,13,378। এর আগ অবধি যার জন্য এটি বেশি তীব্রভাবে দাম প্রস্তাব করছিল না, কিন্তু যার জন্য বেশি চেষ্টা করছিল ম্যাকলয়েড। ইউএস ওয়েস্ট ম্যাকলয়েডকে সংকেত দিয়েছিল রোচেস্টার পাবার চেষ্টা না করতে, নয়তো আইওয়াতে আমরা তোমাদের পরিকল্পনা ভেস্তে দেব। এই ব্যাপারটি প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পেরেছিল। ম্যাকলয়েড রোচেস্টারের নিলাম থেকে সরে যায় এবং ইউএস ওয়েস্ট সরে যায় আইওয়া থেকে। দুটি প্রতিষ্ঠান পরস্পরের পথকে সহজ করে দিয়েছিল। ক্লেম্পেরের এই ধরনের কিছু কৌশল থেকে নিলামটিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। সুতরাং যুক্তরাজ্যের নিলামে দাম প্রস্তাবকারীদের একটির বেশি লাইসেন্সের জন্য দাম ডাকার অনুমতি ছিল না। তারা যে লাইসেন্সটি আসলেই চাইছেন সেটি লাইসেন্সের জন্য চেষ্টা করতে তারা বাধ্য হয়েছিলেন। সুতরাং অন্য প্রস্তাবকারীদের সঙ্গে তারা কোনো চালাকি করতে পারেননি। এই ধরনের কোনো সমস্যা আগে থেকে অনুমান করা ভালো একটি নিলাম পরিকল্পনা করার আবশ্যিক একটি অংশ। কখনো নিলামের খারাপ ডিজাইন পুরোপুরিভাবে নিলামকে অকার্যকর করে দিতে পারে, যেমন নিউজিল্যান্ডের একটি টেলিভিশন স্টেশনের লাইসেন্সের জন্য আয়োজিত নিলামে মাত্র একজন দাম প্রস্তাবকারী ছিলেন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
যিনি সেই লাইসেন্সটি মাত্র $1 কিনেছিলেন। কেম্পেরারের ডিজাইন এইসব সমস্যাগুলো এড়াতে পেরেছিল এবং নিলামটি এ যাবৎকালের সবচেয়ে বৃহৎ নিলাম ছিল, যা সরকারের জন্য 22.5 বিলিয়ন পাউন্ডের একটি তহবিল সংগ্রহ করেছিল। বাস্তব পৃথিবীতে এটি ছিল অর্থনীতির একটি বিজয়। গতানুগতিকভাবে অর্থনীতি নিয়ে যুক্তি মূলত আরও বিস্তৃত সার্বিক বিষয় সংক্রান্ত প্রশ্ন সংশ্লিষ্ট। পুঁজিবাদ কি কমিউনিজমের চেয়ে একটি উত্তম পদ্ধতি? কেন কিছু দেশের অর্থনীতি এত দ্রুত বৃদ্ধি পায়? রথ আর ক্লেম্পেরের মতো অর্থনীতিবিদরা অর্থনীতিকে ব্যবহার করেছিলেন খানিকটা সংকীর্ণ তবু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান করতে। প্রথম যুগে সেই অর্থনীতিবিদরা যতটা অর্থনীতিবিদ ছিলেন ততটাই ছিলেন দার্শনিক এবং রাজনৈতিক চিন্তাবিদ। আজকের সময়ে বহু অর্থনীতিবিদই অনেকটাই প্রকৌশলীদের মতো, যারা সেতু আর বাঁধ পরিকল্পনা করেন, ক্রেন আর মাপার যন্ত্রসহ প্রকৌশলীদের মতো। অর্থনীতিবিদরা সুনির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য তাদের নিজস্ব যন্ত্র ব্যবহার করেন, বুদ্ধিমান তাত্ত্বিক মডেল এবং অগ্রসর গণিত। হয়তো এটি কাকতালীয় কোনো বিষয় নয়, রথ এবং ক্লেম্পেরের প্রকৌশলী হিসাবে তাদের জীবন শুরু করেছিলেন, পরে অর্থনীতিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন এবং অর্থনৈতিক মূলনীতিগুলোকে সত্যিকারের পৃথিবীর অর্থনীতি পরিকল্পনায় শক্তিশালী যন্ত্র হিসাবে রূপান্তর করতে সহায়তা করেছিলেন। অধ্যায় 38, উন্মত্ত হয়ে যাওয়া ব্যাংকাররা। একবিংশ শতাব্দীর প্রথম দশকের শেষের দিকে টেক্সাসের সান অ্যান্টোনিওতে একজন নারী তার বাড়ির দেয়ালে বড় বড় অক্ষরে লিখে রেখেছিলেন, আমাকে সাহায্য করো, ফ্লোর ক্লোজার। খুব শিগগিরই একটি ব্যাংক তার বাড়ির মালিকানা দখল নিতে যাচ্ছে। অন্যার্থে একটি ফ্লোর ক্লোজারের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, কারণ এই বাড়িটি কেনার সময় তিনি যে ঋণ নিয়েছিলেন সেই ঋণ তিনি শোধ করতে পারছেন না। লন্ডনে লেহম্যান ব্রাদার্স ইনভেস্টমেন্ট ব্যাংকের চকচকে অফিসগুলো থেকে ব্যাংকাররা তাদের অফিস ডেস্ক খালি করে কার্ড বক্সের বাক্স 2 হাতে আঁকড়ে ধরে বের হয়ে এসেছিলেন। তাদের ব্যাংকটি কেবলই সম্পূর্ণভাবে দেউলিয়া ঘোষিত হয়েছিল। ইতিহাসে এটাই সবচেয়ে বৃহত্তম কোম্পানি ব্যর্থতা। 2010 সালে এথেন্সে কয়েক হাজার মানুষ বেতন আর পেনশনের পরিমাণ কমিয়ে দেওয়ার কারণে সরকারের প্রতি তীব্র ক্ষোভে গ্রিসের সংসদ ভবনে হামলা করেছিলেন। 3 জন মারা গিয়েছিলেন যখন প্রতিবাদকারীরা একটি ব্যাংকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবার চেষ্টা করেছিলেন। এই ঘটনাগুলো, যদিও দুটি জায়গার মধ্যে বহু হাজার মাইলের ব্যবধান, যুক্ত ছিল বিশ্বের আর্থিক ব্যবস্থায় সংঘটিত একটি ধসের সঙ্গে 2007 সালের পরে, যা পুরো বৈশ্বিক অর্থনীতিটিকে নাড়িয়ে দিয়েছিল। এই ধসের কিছু বিষণ্ণ নাম দেওয়া হয়েছিল: দ্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, দ্য ক্রেডিট ক্রাঞ্চ, দ্য গ্রেট রিসেশন ইত্যাদি। আজ এই মুহূর্তে আমরা এখনও সেটি থেকে আরোগ্য লাভের পথে আছি। এখনও বিতর্ক করছি কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। এই সংকটটি খুবই আকস্মিক আর বড় একটি ধাক্কা ছিল, এমনকি অর্থনীতিবিদদের জন্যেও। 1990-এর দশকে তারা গ্রেট মডারেশন বা মহাসংযমের প্রশংসা করেছিলেন। মুদ্রাস্ফীতির নিম্ন হার সহ স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি যুগ ছিল সেটি। এখন মনে হতে পারে তারা আসলে খুব বেশি আশাবাদী ছিলেন, যদিও মাঝে মাঝে অর্থনীতিবিদরা গতানুগতিক চিন্তার বাইরে সরে আসেন এবং তারা কেউ কেউ তাদের সময়ের চেয়েও সাধারণত অগ্রসর। আমেরিকার অর্থনীতিবিদ হাইমান মিনস্কি, যার জন্ম 1919 সালে এবং মৃত্যু 1996 সালে, তিনি এমনই একজন ছিলেন। যদিও যখন মূল সংকটটি আবির্ভূত হয়েছিল তখন তিনি জীবিত ছিলেন না। তাকে পুনরাবিষ্কার করা হয়েছিল যখন এই অর্থনৈতিক সংকটটি আক্রমণ করেছিল। বহু মানুষ বিশ্বাস করেছিলেন এই সংকটে যা কিছু ঘটেছিল সেটি গতানুগতিক অর্থনীতির চেয়ে মিনস্কির ধারণাগুলোই আরও উত্তমভাবে ব্যাখ্যা করতে পেরেছিল। তার বইয়ের ব্যবহৃত সংস্করণগুলো কয়েক শত পাউন্ডে তখন বিক্রি হয়েছিল। এই সংকটটি আরও একটি নাম পেয়েছিল, দ্য মিনস্কি মোমেন্ট। 1980-র দশকে মুক্তবাজার অর্থনীতির একটি প্রত্যাবর্তন ঘটেছিল। অর্থনীতিবিদরা বিশ্বাস করেছিলেন যে যখন এটিকে নিজের মতো ছেড়ে দেওয়া হয়, কোনো লাগাম ছাড়া বৃদ্ধি বা ধস না ঘটিয়ে, অর্থনীতি বেশ স্থিতিশীল থাকে। অন্যদিকে মিনস্কি ভেবেছিলেন পুঁজিবাদ বেশ কিছু গুরুতর সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে, আর এই ভাবনাটি তাকে খানিকটা বৈপ্লবিক একটি পরিচিতি দিয়েছিল। তার এই দৃষ্টিভঙ্গির সঙ্গে খুব সম্ভবত তার শৈশবের কিছু অভিজ্ঞতার একটি যোগসূত্র আছে। তার বাবা মা ছিলেন সমাজতন্ত্রী, রুশ ইহুদি অভিবাসী।
যাদের দুজনের দেখা হয়েছিল কার্ল মার্কসের জন্মশতবার্ষিকী উপলক্ষের আয়োজন করা একটি পার্টিতে। মিনস্কি মার্কসের ধারণাগুলোর দ্বারা খুব একটা অনুপ্রাণিত হননি, তবে তাকে প্রভাবিত করেছিল কেইনসের ধারণাগুলো, যিনি বিশ্বাস করতেন পুঁজিবাদী অর্থনীতিগুলো ধসে পড়তে পারে। এমনকি কেইনেজিয়ানদের জন্যও মিনস্কি অগতানুগতিক ছিলেন। তিনি কেইনসের ভাবনাগুলো সেই দিকগুলোর উপর জোর দিয়েছিলেন গতানুগতিক ব্যাখ্যা যে দিকগুলো উপেক্ষা করেছে বলে তিনি বিশ্বাস করতেন। একটি ছিল যেমন বিনিয়োগ ঘটে গভীর অনিশ্চয়তায়। আজ আপনি যদি একটি কারখানা নির্মাণ করেন, আপনি কিন্তু জানেন না যখন এটি কাজ করতে শুরু করবে তখন কী পরিমাণ টাকা আপনি সেখান থেকে বানাতে পারবেন। আগামী 5 বছরে এটি আপনার বিনিয়োগের কী মূল্য ফেরত দিতে পারবে। একটি উপায় হচ্ছে এই অবস্থানটির পরিণতিগুলোকে একগুচ্ছ সম্ভাবনা হিসাবে দেখা। 50% সম্ভাবনা আছে যে আপনার বাজার বৃদ্ধি পাবে, 50% সম্ভাবনা আছে বাজার আরও সংকুচিত হবে। গভীর অনিশ্চয়তা ভিন্ন, কারণ আপনি সম্ভাবনাগুলো জানেন না, অথবা এমনকি কী ধরনের পরিণতি হতে পারে সেটিও আপনি জানেন না। বিনিয়োগ সে কারণে নির্ভর করে বিনিয়োগকারীরা কতটুকু আশাবাদ অনুভব করেন তার ওপরে। কেইনস যাকে বলেছিলেন তাদের অ্যানিমাল স্পিরিট, ভবিষ্যতে মুনাফার সম্ভাবনার সুবিধাজনক কোনো গাণিতিক হিসাব নিকাশের ওপর এটি নির্ভর করে না। যখন বিনিয়োগকারীদের এই অ্যানিমাল স্পিরিট দমে যেতে থাকে, বিনিয়োগের পরিমাণও কমতে থাকে এবং অর্থনীতি দুর্বল হতে শুরু করে। কেইনস ভেবেছিলেন সময়ের সঙ্গে অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে যে বিষয়টি অনুমতি দেয় সেটি হচ্ছে টাকা, বিশেষ করে যখন ভবিষ্যৎ এত অনিশ্চিত। প্রথাগত বহু অর্থনৈতিক তত্ত্বের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে এটি টাকা আর ব্যাংক নিয়ে খুব সামান্য কিছুই বলে। যে বিষয়গুলো নিয়ে এই তত্ত্বগুলো প্রস্তাবনা রাখবে বলে হয়তো আপনি প্রত্যাশা করেন। এর কারণ বাজারের মৌলিক তত্ত্বটি মূলত সত্যিকারের পণ্য ক্রয় বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট। আপনি আমার কাছে আলু বিক্রি করছেন কারণ আপনি এর বদলে একটি কাপড় কিনতে পারছেন। যা বিবেচ্য তা হলো একটি কাপড় কেনার জন্য কী পরিমাণ আলু আপনাকে বিক্রি করতে হবে। এখানে টাকা শুধু কাপড়ের বদলে আলুর বিনিময় প্রক্রিয়াটিকে মসৃণ করে, কিন্তু এককভাবে এটি নিজে খুব বেশি কিছু করছে না। মিনস্কির মতে এটি হচ্ছে ভুলভাবে বিষয়টি দেখা। টাকা এবং ব্যাংক যা এটি সৃষ্টি করতে সহায়তা করে ঋণ সরবরাহ করে, সেগুলোই আসলে অর্থনীতির চালিকা শক্তি এবং যা একসময়ে এটিকে সংকটের দিকে পরিচালিত করতে পারে। মিনস্কি বলেছিলেন যখন পুঁজিবাদ বিকশিত হতে থাকে তখন এটি অস্থিতিশীল হতে শুরু করে। প্রথমে কাকে ঋণ দেওয়া হচ্ছে সেই বিষয়ে ব্যাংকগুলো সতর্ক থাকে। যখন আপনি একটি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন তখন ভবিষ্যতের ওপর এই বাজিতে আপনি কিছু মুনাফা জিতবেন এমন আশাবাদ আপনার থাকে। কোনো একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনি আপনার বাজের জন্য মূল্য পরিশোধ করেন, আর আপনি ঋণটি পরিশোধ করতে পারবেন কি না ব্যাংক সেটি খুঁজে বের করার চেষ্টা করে। এটি পরিশোধ করার জন্য আপনি কি যথেষ্ট পরিমাণে আয় করেন? অতীতে কি আপনি সাধারণত নিয়মিতভাবে আপনার ঋণ পরিশোধ করেছেন? এটি একই কাজ করে যখন আপনি একটি গাড়ি কিনতে ঋণ গ্রহণ করেন। আপনি যদি ঋণ গ্রহণ করেন, প্রতি মাসে আপনাকে সেই ঋণের সুদ এবং ঋণের মূল অংশের খানিকটা পরিশোধ করতে হবে। এভাবে ক্রমশ বাকি ঋণের পরিমাণ কমতে থাকে এবং একটি পর্যায়ে আপনি পুরোপুরিভাবে এটি পরিশোধ করতে পারেন। মিনস্কি বলেছিলেন সতর্ক পুঁজিবাদ সাহসী পুঁজিবাদের পথকে সুগম করে। আরও বেশি সংখ্যক মানুষ ঋণ করতে চাইবে এবং ব্যাংকও তাদের ঋণ দেবে, কারণ এটি তাদের জন্য মুনাফা নিয়ে আসবে। এভাবে ব্যাংকগুলো ঋণগ্রহীতা পাওয়ার জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। সুতরাং ঋণগ্রহীতাদের জন্য তারা নতুন এবং বিভিন্ন ধরনের ঋণ আবিষ্কার করেন। যাদের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা কম তারা ঋণ দেয়, যে ঋণের জন্য ঋণগ্রহীতাদের প্রতি মাসে শুধু সুদ পরিশোধ করতে হয়। যখন মূল ঋণ পরিশোধের সময় আসে, ব্যাংক এটি আরও দীর্ঘায়িত করে। আর্থিক সংকট সৃষ্টি হওয়ার আগের বছরগুলোয় ব্যাংকগুলো এইসব শর্তের অধীনে বাড়ি কেনার ঋণ দিতে শুরু করেছিল। মিনস্কি এ ধরনের ঋণগুলোকে স্পেকুলেটিভ লেন্ডিং বা অনুমানমূলক ঋণ প্রদান করা। ঋণগুলো হচ্ছে এখানে বাদী যে বাড়ির দাম কমবে না, বরং সুদের হারও বাড়বে না। সুতরাং ঋণগ্রহীতারা তাদের নেওয়া ঋণগুলো নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। সাহসী পুঁজিবাদ তারপর বেপরোয়া পুঁজিবাদে পরিণত হয়েছিল। অর্থনীতি খুব দ্রুত গতিতে দৌড়াতে শুরু করেছিল এবং আরও বেশি মানুষ ঋণ নিতে আগ্রহী হয়ে উঠেছিলেন। ব্যাংক সেই সব ব্যক্তিদেরও ঋণ দিতে শুরু করেছিল যাদের সেই ঋণ পরিশোধ করার খুব সামান্যই সক্ষমতা ছিল। সর্বনিম্ন আয়ের এবং যাদের ঋণ পরিশোধের কোনো ইতিহাস নেই এমন ঋণগ্রহীতাদের। এই সব ছিল সেই ঋণগুলো
যেগুলোর জন্য তাদের এমনকি কোনো সুদ দেওয়ার দরকার ছিল না। প্রতি মাসে ব্যাংক মূল ঋণের ওপর সুদ যোগ করত এবং ঋণের আকার এভাবে বাড়তে শুরু করেছিল। ব্যাংক এবং ঋণগ্রহীতা উভয় পক্ষেরই ভরসা ছিল যে এত দ্রুত বাড়ির দাম বাড়তে থাকবে যে তারা সবসময় ঋণের পরিমাণের চেয়ে আরও বেশি পরিমাণ রক্ষা করতে পারবেন। কয়েক বছর পর যখন ঋণগ্রহীতারা তাদের বাড়ি বিক্রি করবেন, বাড়ির মূল্যের ওপর তাদের যথেষ্ট পরিমাণ আয় হাতে থাকবে যে তারা সেটি দিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন। ঋণদাতা আর গ্রহীতাদের অ্যানিম্যাল স্পিরিট এবার আরও উজ্জীবিত হয়েছিল। ব্যাংকগুলো ঋণ দেওয়া শুরু করেছিল এই আশায় যে বাড়ির দাম বাড়া অব্যাহত থাকবে, কিন্তু এত বেশি টাকা ঋণ দেওয়ার মাধ্যমে তারা এই বাড়ির দাম উপরের দিকে আরও ঠেলে দিতে সহায়তা করেছিল। সংকট শুরু হওয়ার 10 বছর আগে থেকে আমেরিকায় বাড়ির দাম দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছিল। ঋণদাতা আর ঋণগ্রহীতা উভয় পক্ষই একটি সম্পূরক প্রবৃদ্ধির ক্রমশ ঊর্ধ্বমুখী বাড়তে থাকার মতো একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল। অর্থনীতিবিদরা যাকে বলেন একটি বাবল বা বুদবুদ। মিনস্কি এই বেপরোয়াভাবে ঋণ দেওয়ার পদ্ধতিটিকে বলেছিল পঞ্জি ফাইন্যান্স, একজন কুখ্যাত ইতালীয় প্রতারক চার্লস পঞ্জির নামানুসারে, যার ধূর্ত পরিকল্পনাগুলো কাজ করত একটি বাবল বা বুদবুদ সৃষ্টি করে, যা ক্রমশ আরও বেশি সংখ্যক বিশ্বাসপ্রবণ বিনিয়োগকারীকে আকর্ষণ করতে পারত। এই বুদবুদগুলো নিয়ে সমস্যা হচ্ছে এগুলো একসময় ফেটে যায়। এরপর এসেছিল সেই মিনস্কি মোমেন্ট, যখন ঋণদাতারা সতর্ক হয়ে পড়েছিলেন এবং তারা ঋণ পরিশোধ করতে তাগাদা দিতে শুরু করেছিলেন। তারা ঝুঁকিপূর্ণ ঋণগ্রহীতাদের ঋণ দিতে অস্বীকার করেছিলেন এবং বাড়ির মূল্য খুব দ্রুত বৃদ্ধি হওয়াও বন্ধ হয়ে গিয়েছিল। পঞ্জি ফাইন্যান্সের পদ্ধতিটি দুর্বল করতে শুরু করেছিল, যা দ্রুত হারে দাম বৃদ্ধির ওপর নির্ভরশীল ছিল। অনেকে তাদের বাড়ি বিক্রি করতে শুরু করেছিলেন এবং দামও পড়তে শুরু করেছিল। ঋণগ্রহীতারা আবিষ্কার করেছিল তারা আর তাদের ঋণ পরিশোধ করার কিস্তি দিতে পারছেন না এবং ব্যাংকগুলো তাদের বাড়ির দখল নিতে শুরু করেছিল। কনস্ট্রাকশন কোম্পানিগুলো নতুন বাড়ি বানানো বন্ধ করে দিয়েছিল, অর্থনীতিতে বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছিল এবং দেশের অর্থনীতি মন্দায় প্রবেশ করেছিল। এটাই ঘটেছিল 2007 সালের পরে। মিনস্কি বলেছিলেন যে আর্থিক বাজারে নতুনত্বের প্রবর্তন এই ধরনের স্পেকুলেটিভ আর পঞ্জি ফাইন্যান্সের কারণ হয়। আর্থিক সংকট শুরু হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সিকিউরিটাইজেশন। একটি সিকিউরিটি বা লগ্নিপত্র বা জামানত হচ্ছে একটি আর্থিক সম্পদ, যেমন কোনো একটি কোম্পানির শেয়ার যা ক্রয় বিক্রয় করা যেতে পারে। যখন কোনো কোম্পানি আপনাকে একটি শেয়ার বিক্রি করে, শেয়ারটি আপনাকে একটি বার্ষিক আয় বা লভ্যাংশ পাওয়ার অধিকার দেয়, একটি ডিভিডেন্ড। যখন আপনি শেয়ারটি বিক্রি করেন, যে ব্যক্তির কাছে আপনি সেটি বিক্রি করছেন তিনি এই লভ্যাংশটি পাবেন। আর্থিক সংকট শুরু হওয়ার আগের বছরগুলোয় গৃহ ঋণগুলোকে সাধারণত সিকিউরিটিজ বা লগ্নিপত্র বানানোর জন্য ব্যবহার করা হয়েছিল, যেগুলো কিনা ক্রয় বিক্রয় করা যেতে পারে। এই সিকিউরিটিজগুলো ছিল আর্থিক একটি ককটেইল, যা বহু ধরনের ঋণের মিশ্রণ। যারাই এই সিকিউরিটিজগুলো কিনবেন তারা ঋণ পরিশোধের সেই কিস্তির টাকাগুলো পাবেন বাড়ির মালিকদের কাছ থেকে। তবে বহু ঋণে ছিল সাবপ্রাইম ঋণ, যে ঋণগুলো সেই ব্যক্তিদের দেওয়া হয়েছিল যারা এই ঋণ পরিশোধ না করার ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ একটি গোষ্ঠী ছিল। আর যেভাবে দ্রুত গতিতে বাড়ির দাম বাড়ছিল, এই সিকিউরিটিগুলোকে আসলেই সুস্বাদু ককটেইল মনে হয়েছিল। এছাড়া সেগুলো ছিল অবিশ্বাস্য রকম বিস্তারিতভাবে জটিল। কিছু সিকিউরিটিস আসলে কী দিয়ে তৈরি সেটি সঠিকভাবে বুঝতে হলে আপনাকে 1 বিলিয়ন পৃষ্ঠার কোনো ডকুমেন্ট পড়তে হতে পারত। সুতরাং বিনিয়োগকারীরা যারা সেগুলো কিনছিলেন তারা আসলেই জানতেন না এগুলো কোন ধরনের ঋণ দিয়ে তৈরি করা হয়েছে এবং এগুলো কী পরিমাণ ভয়াবহ মাথা ব্যথার কারণ হবে। সতর্ক পুঁজিবাদের সময় ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ঋণ প্রদান করতে সতর্কতা অবলম্বন করতেন এবং যথাসম্ভব ঋণগ্রহীতা সম্বন্ধে জানার চেষ্টা করে নিশ্চিত করা হতো যে তারা এটি পরিশোধ করতে সক্ষম। একটি সময় ছিল যখন ব্যাংক ম্যানেজাররা তাদের খদ্দেরদের ব্যক্তিগতভাবে চিনতেন এবং তাদেরকেই ঋণ দিতেন যাদের তারা বিশ্বাসযোগ্য ভাবতেন। যখন ঋণগুলো সিকিউরিটিস হিসাবে প্রক্রিয়াজাত করা হয়েছিল এবং বিক্রি করা হয়েছিল, তখন এর সতর্কতার কী দরকার ছিল? ক্রেতাদের কাছে সিকিউরিটিসগুলোকে নিরাপদ বিনিয়োগই মনে হয়েছে। ফলাফল ছিল আর্থিক বাজারের মধ্য দিয়ে তথ্যের প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা যেমন অধ্যায় 33-এ দেখেছিলাম, তথ্য ছাড়া বাজারগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। এই সিকিউরিটাইজেশনের কারণে সান অ্যান্টোনিওর সেই নারীর ঋণ পরিশোধের কিস্তি অবশ্যই যে তার টেক্সাসের ব্যাংকের সান অ্যান্টোনিও শাখাটি পাচ্ছে এমন কিন্তু বাধ্যবাধকতা নেই। সেই ঋণের টাকা হয়তো অবশেষে এসে হাজির হচ্ছে
লন্ডনের কোনো ইনভেস্টমেন্ট ব্যাংকে যা কিছু সিকিউরিটিজ কিনেছিল, যার মধ্যে তার ঋণটিও হয়তো প্রবেশ করেছিল, এই নারীর পরিস্থিতি সম্বন্ধে ব্যাংকের কোনো ধারণাই নেই। কিন্তু যখনই সে তার ঋণ পরিশোধ করা বন্ধ করে দেয়, তখন এটি টাকা হারাতে শুরু করে। লেহমান ব্রাদার্স এত বেশি সংখ্যক সিকিউরিটিজ কিনেছিল যে ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছিল যখন বহু মিলিয়ন বাড়ির মালিক ঋণ পরিশোধ করা বন্ধ করে দিয়েছিল। ব্যাংকগুলো পরস্পরকে ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ তারা আতঙ্কে ছিল যে অন্য ব্যাংকটি খুব দ্রুত দেউলিয়া হয়ে যেতে পারে। ঋণের জন্য আবেদনকারীদেরও তারা ঋণ দেওয়া বন্ধ করেছিল, যারা কিনা ঋণ পরিশোধ করতে স্পষ্টত খুব সক্ষম ছিলেন। আর্থিক বাজারের এই পুরো পরিস্থিতি সঞ্চয়কারীদের থেকে বিনিয়োগকারী সেই মানুষগুলোর কাছে টাকার প্রবাহ নিশ্চিত করা, যারা বাড়ি কিনবেন অথবা ব্যবসা শুরু করবেন, সম্পূর্ণভাবে থমকে গিয়েছিল। এই সংকটের প্রতিক্রিয়ায় আমেরিকা, চীন এবং ইউরোপীয় দেশগুলো এমন নীতিমালা বাস্তবায়ন করতে শুরু করেছিল যা মিনস্কির বৌদ্ধিক পূর্বসূরি জন মেনার্ড কেইন্সের চিন্তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল। যেমন কেইন্স উপদেশ দিয়েছিলেন, অর্থনীতিকে উজ্জীবিত করতে তারা সরকারি ব্যয় বাড়িয়েছিলেন এবং তাদের সেই প্রচেষ্টার সহায়তাও করেছিল বলে মনে করা হয়। মন্দার সময় সরকারের ঘাটতি, তাদের ব্যয় আর কর আদায়ের মধ্যে শূন্যস্থান বৈশিষ্ট্য সূচকভাবেই বৃদ্ধি পায় যখন মানুষ আর ব্যবসাগুলো কম আয় করে আর কর আদায়ের পরিমাণও কমে যায়। সরকারগুলো ঋণ করে সেই শূন্যস্থান পূর্ণ করতে, সুতরাং ঋণের পরিমাণও বাড়ে। কয়েক বছরের কেইনেজিয়ান নীতি অনুসরণের পর ইউরোপের সরকারগুলো তাদের ক্রমশ বাড়তে থাকা ঘাটতি আর ঋণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। তারা তাদের নীতিমালা পরিবর্তন করেছিলেন। সেটি ছিল অস্টেরিটি বা কৃচ্ছতার নীতিমালা, ব্যয় সংকোচন। সকল সরকারি খাত এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে ব্যয়ের পরিমাণ কমানো। যারা কেইনেজিয়ান তারা যুক্তি দিয়েছিলেন, এই অস্টেরিটি নীতিমালা একটু বেশি তাড়াতাড়ি গ্রহণ করা হয়েছে। যখন অর্থনীতি আবার চাঙ্গা হয়ে ওঠে, ঘাটতি কমানোর সময় হচ্ছে তখন কর্মসংস্থানের উচ্চ হার আর লাভজনক প্রতিষ্ঠানগুলোর কারণে সরকারি কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পায়। এর আগ পর্যন্ত ব্যয় সংকোচনের নীতিমালা প্রবৃদ্ধিকেই শুধু মন্থর করে দেয়। গ্রিসের জন্য কৃচ্ছবৃত নীতিমালা অনুসরণ করা একটি পূর্ব শর্ত ছিল। যদি তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে কোনো সাহায্য পেতে চায়, যখন সরকার বুঝতে পেরেছিল তারা ঋণ পরিশোধ করতে পারবে না, যখন গ্রিক সরকারের সরকারি প্রতিষ্ঠানগুলোয় যেমন হাসপাতাল এগুলো যখন ব্যয় সংকোচন করেছিল, প্রতিবাদী জনতা রাস্তায় নেমে এসেছিল। অর্থনীতিবিদরা এমনকি ভাবতে শুরু করেছিলেন, ইউরোপের এই মুদ্রাটি এই সংকটটি কাটাতে পারবে কিনা। গ্রিসে প্রায় 1/4 মানুষ চাকরি হারিয়েছিলেন। দারিদ্র্যের শিকার হয়েছেন তাদের অনেকে, যারা খাদ্য কিংবা ওষুধ কিনতে ব্যর্থ হয়েছিলেন এবং অসুস্থ ও হতাশ হয়েছিলেন। এই সংকটের সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছিল গ্রিসে, কিন্তু এই দুর্দশা হয়েছিল বিশ্বজুড়ে, যখন বহু মানুষ তাদের বাড়ি ও কাজ হারিয়েছিল। 2009 সাল নাগাদ আরও 30 মিলিয়ন মানুষ তাদের কাজ হারিয়েছিল। মিনস্কির তত্ত্ব আমাদের বলছে যে আর্থিক সংকট এবং মন্দা যা এর পরে আসে, সেগুলো পুরোপুরিভাবে লোভী ঋণগ্রহীতা অথবা ব্যাংকারদের কারণে সৃষ্টি হয় না। আরও গভীর কারণগুলো মূলত অর্থনির্ভর পুঁজিবাদের প্রভাবের সঙ্গে যুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু দশকের অর্থনৈতিক প্রবৃদ্ধি এই সংকটের বীজটি বপন করেছিল। পুঁজিবাদ আরও বেশি বেপরোয়া, সাহসী হয়ে উঠেছিল যখন ব্যাংকিংয়ের কেন্দ্রগুলো নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট আর সিটি অফ লন্ডন এই প্রবৃদ্ধি বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করেছিল নানা উদ্ভাবনী আর অদ্ভুত আর্থিক পণ্য ব্যবহার করে। বিশেষ করে 1980-র দশকে, যখন সরকার ব্যাংক কী করতে পারে তার ওপর থেকে বিধিনিষেধগুলো উঠিয়ে নিয়েছিল। হয়তো আরও সঠিকভাবে এটিকে একটি মিনস্কি এরা বলা উচিত, মিনস্কি মোমেন্ট নয়। সতর্ক রূপের পুঁজিবাদের এই বেপরোয়া সাহসী রূপটিতে বিবর্তিত হওয়ার জন্যে কয়েক দশক সময় লেগেছে।